বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা বিশ্বজুড়ে এক মহা আতঙ্ক, মহা উদ্বেগের নাম কোভিড-19 বা করোনা ভাইরাস, এবং গোটা পৃথিবীকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এই কোভিড-19। মানুষকে শুধু স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যেই ঠেলে দিয়েছে তাই নয়, গোটা পৃথিবীকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে কোভিড-19। বাংলাদেশও এর বাইরে নয়। কোথাও কোথাও পরিস্থিতিটা খানিকটা উন্নতির দিকে গেলেও পৃথিবীর নানান প্রান্তে আবার পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে, এবং অনেকেই বলছেন যে এখনও করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভটা শুরু হয়নি, এবং সেটি হলে পরিস্থিতিটা আরও খারাপ হবে। এবং এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে এর সঙ্গে খাপ খাইয়ে পৃথিবীকে চলতে হবে যতক্ষণ না পর্যন্ত কোভিড-19-এর ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত গোটা পৃথিবীতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো মানুষ না থাকছে, ততক্ষণ পর্যন্ত এর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। আবার অনেকেই মনে করছেন যে খাপ খাইয়ে চলা না, বরং এটিকে কিভাবে নির্মূল করা যায় সেই চেষ্টাটাই করতে হবে। মানুষ অস্থির হয়ে উঠছে। বিভিন্ন দেশ পরিচালনা যারা করছেন তারাও খানিকটা জীবন এবং জীবিকার সমন্বয়ের জন্য তাদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ করোনাকে সবাই দূরে ঠেলতে চাইছেন বা অস্বীকার করতে চাইছেন, কিন্তু করোনা কাউকেই ছাড়ছে না। এরকম একটা পরিস্থিতিতে আমরা আজকেও কথা বলবো কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে, গোটা বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশে এই পরিস্থিতিটা কি এবং সেটি কিভাবে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। তিনি মেডিসিন বিশেষজ্ঞ, টেম্পল ইউনিভার্সিটির প্রফেসর অফ মেডিসিন এবং প্রফেসর এমিরিটাস ড্রেক্সেল ইউনিভার্সিটি, ফিলাডেলফিয়া, ইউএসএ। এবং আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কর্নেল তোফায়েল মুস্তাফা সরওয়ার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস, এবং করোনা চিকিৎসার জন্য যেসব আইসোলেশন সেন্টার আছে র্যাব কর্তৃক তৈরি করা, সেগুলো তিনি মূলত নেতৃত্ব দিয়েছেন, তার উদ্যোগী। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন অধ্যাপক চৌধুরী হাফিজুল আহসান, ডক্টর হাফিজুল আহসান, বিভাগীয় প্রধান কার্ডিওলজি এবং কার্ডিওলজি ফেলোশিপ ডিরেক্টর, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাস, নেভাডা, এবং তিনি কারেন্টলি গভর্নর নেভাডা চ্যাপ্টার অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি। এবং সম্প্রতি তিনি একটি হ্যান্ডবুক বের করেছেন, তার সম্পাদিত কম্পেনিয়ন হ্যান্ডবুক কোভিড-19 কেস বেসড অ্যাপ্রোচ। আমার হাতে এটি রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএম এর পরিচালক, এবং অনন্ত গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান। স্বাগত আপনাদের প্রত্যেককে তৃতীয় মাত্রায়। আমি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা একটু কোভিড-19-এর বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরিস্থিতিটা আপনার কাছ থেকে শুনতে চাইব শুরুতে। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আসলে ইনফেকশন রেট বাড়ছে, কমে গিয়েছিল আবার বাড়ছে। তার মানে হচ্ছে যে আমরা এখনো ঠিক বুঝতে পারছি না, কিন্তু মৃত্যুর রেটটা বাড়ছে না। তো ইনফেকশন রেট যে বাড়ছে, এটার জন্য সবাই ঘাবড়াচ্ছে। ক্যালিফোর্নিয়াতে আবার লকডাউন ছিল, ওইটা বন্ধ করেছিল, ওইটা আবার রিভার্স করছে। কিছু কিছু স্টেটে বাড়ছে, নিউ ইয়র্কে যেরকম স্টেবল আছে। তো এটা ডিপেন্ড করছে, আমরা এখনো স্টাডি করছি কেন বাড়ছে, কেন বাড়ছে না। ফিলাডেলফিয়াতে আমি আছি, আমাদের এখানে একটা পেনসিলভেনিয়াতে বাড়ছে, পুরো পেনসিলভেনিয়া স্টেটে। ফিলাডেলফিয়া হচ্ছে বড় শহর, সেখানে মোটামুটি একটা স্টেবল আছে। আমাদের কয়েকটা আইসোলেশন সেন্টার আমরা বন্ধ করে দিয়েছি। তো এই পর্যায়ে যুক্তরাষ্ট্রে আছে। চৌধুরী হাফিজুল আহসান, একটু আপনি আমাদেরকে বলবেন যে আপনি পরিস্থিতিটা বা কোভিড-19-এর পরিস্থিতি আসলে কি দেখছেন? অনেকেই মনে করছিলেন যে এটি হয়তো এবছর নাগাদ এর থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, কিন্তু পরিস্থিতি সেরকমটা কিন্তু এখন আর বলছে না। সো আপনি ফিল্ডে থেকে কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমি আছি লাস ভেগাসে, এটা হচ্ছে নেভাডা স্টেট। আমাদের এখানে পরিস্থিতি, যেটা প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ বললেন, যে আমরা প্রথমে সার্চ দেখলাম নিউ ইয়র্কে, কিন্তু এখন আমরা ওয়েস্ট কোস্টে, ক্যালিফোর্নিয়া দেখছি সংক্রমণ বাড়ছে। আমি অ্যারিজোনায় বাড়ছে, নেভাদাতে বাড়ছে, এবং এর বেশ কিছু কারণ হলো, আমার মনে হয় যে আমরা যখন রিওপেনিং করছি সেই সময় কিন্তু আমরা এই নিয়ম কানুনগুলো এখানে মানছি না। তার ফলে এই ভাইরাসের স্প্রেড, এই যে থিওরি ছিল, লাস ভেগাসে মনে করেন টেম্পারেচার এখন 105, 106, কিন্তু তারপরেও তো স্প্রেড হচ্ছে। তো এই যে আমাদের বিশেষজ্ঞরা বলছেন, এপিডেমিওলজিস্টরা বলেছিলেন যে এই
সংক্রমণ কমানোর জন্য সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং করা, এগুলো মেনে চলা উচিত। আমার মনে হয় আমরা এগুলো ঠিক মতো পালন করি নাই। এবং আপনি জানেন যে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটসে আমাদের একটা প্রবলেম যে মিক্সড মেসেজ যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তার ফলে এটা ম্যান্ডেটরি হয় নাই এবং এর ফলে এখন প্রবলেম। কিন্তু আমাদের স্টেটে লাকিলি নেভাডা স্টেটের গভর্নর, আমরা তাকে অ্যাডভাইস করছি এবং উনি এটা ম্যান্ডেটরি করছেন মাস্ক এখন। এবং আমি আশা করি যে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত স্টেটেই এটা ম্যান্ডেটরি হওয়া উচিত এবং একটা ন্যাশনাল গাইডলাইন্স থাকা উচিত। বাট ইট ইজ রিয়েলি অ্যালার্মিং যে আমরা এখন একটা রেট পাচ্ছি, এটা দেখছি। জি, কর্নেল তোফায়েল মুস্তাফা সরওয়ার, একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে বাংলাদেশে করোনা পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন, যেহেতু আপনি ফিল্ডে আছেন, এবং পরিস্থিতিটা কত উদ্বেগের। কারণ একদিক থেকে যেমনটা অনেক কিছুতেই কঠোর একটা অবস্থা নেওয়া হয়েছিল পদক্ষেপ, কিন্তু এখন আবার সবকিছু মোটামুটি শিথিল করে দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও হয়তো জোন ধরে ধরে কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু খুব একটা ইফেক্টিভ কিছু হচ্ছে না। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা আসলে বুঝতেই পারছি না যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কারণ পরীক্ষাটাও আশানুরূপ হচ্ছে না। এবং এখন তো গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে পরীক্ষার সংখ্যা খুবই কমে যাচ্ছে। আবার পরীক্ষার সঙ্গে যদি আমরা আক্রান্তের অনুপাত দেখি, সেটি কিন্তু ক্রমবর্ধমান, মৃতের সংখ্যাও আনুপাতিক হারে ক্রমবর্ধমান। আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? ধন্যবাদ জিল্লুর ভাই। এই প্রশ্ন আপনি আমাকে করেছেন, এটা আসলে পুরা জাতির মনে প্রশ্ন কোন দিকে যাচ্ছে। ইনফ্যাক্ট পৃথিবীর যে কোনো জায়গায় যত বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, এনআরবি সহ সবারই একই প্রশ্ন। সার্বিকভাবে এটার উপর মন্তব্য করতে হলে যে সার্বিক স্ট্যাটিস্টিক্স প্রয়োজন পুরা জাতি, সেইভাবে আমি বা আমরা কেউ হয়তো ইকুইপ নয়। তবে আমি যেহেতু আনুমানিক 2000 করোনা পেশেন্ট হ্যান্ডেল করার সুযোগ পেয়েছি র্যাব ফোর্সেস, আমরা ডিউটির সুবাদে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। সেটা আমাদের মহাপরিচালক থেকে শুরু করে আমরা প্র্যাকটিস করি যে আমরা যেন সরেজমিনে তৃণমূল পর্যায় পর্যন্ত যেতে পারি। এখানে দুটি বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে শহরের মধ্যে অভিজাত এলাকায়, একটা হচ্ছে মধ্যবিত্ত পরিবার সমূহের মধ্যে, আর একটা হচ্ছে গ্রামের মানুষ যারা অনেকেই অল্প শিক্ষিত বা অশিক্ষিত বা বস্তিবাসী। তো আমি নিজে বস্তি সহ গ্রামের বিভিন্ন জায়গায় বস্তিতে এই করোনা চলাকালীন সময় রমজানের মধ্যেও গিয়েছি, একদম প্রত্যন্ত ভিতরে গিয়েছি। একদম বাস্তবতা হচ্ছে যে ওই জায়গাগুলোতে আমরা যে করোনা প্রিকশন বলছি, বিভিন্ন মাস্ক, পিপিই, সোশ্যাল ডিস্টেন্সিং, অনেক কিছু বলছি। আমি একজন ডাক্তার নই, আমি সাধারণ মানুষ কাতারে দাঁড়িয়ে বলতে চাই যে ওই পর্যায়ে আমি দেখেছি তাদের মধ্যে সেই ধরনের প্রিকশন, সোশ্যাল ডিস্টেন্সিং না থাকার পরেও তাদের মধ্যে সংক্রমণটা খুব উল্লেখযোগ্য নয়। এটা ডাক্তার ভালো বলতে পারবেন, হয়তো তাদের মধ্যে নীরবে করোনা আঘাত করে আবার তাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কাছে হেরে চলে গিয়েছে। তো সেজন্য আমি বলছি আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, আমি সাধারণ দৃষ্টিতে যদি বলি, গ্রামেও আমি দেখেছি, গ্রামে যাওয়ার এই ইয়ার মধ্যে আমার কর্তব্যের কারণে বা বিশেষ প্রয়োজনে গিয়েছি। আসলে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, গ্রামে বেডরুম ড্রয়িং রুম বলতে কিছু নাই, সবার ঘর নিজস্ব ঘর, আবার অন্যের ঘর আমার ঘর, যে কোনো সময় যে কোনো বাসায় যাতায়াত করে মানুষ, ওদের মধ্যে একই পুকুরে গোসল করা, একই টয়লেট শেয়ার করা, সব ধরনের যে বিষয়গুলা সেগুলো আমি দেখেছি। তারপরেও গ্রামেও উল্লেখযোগ্য হারে ঢাকা শহরের মতো বা ইভেন অভিজাত এলাকার মতো অত বেশি সংক্রমণ আমি দেখিনি। তো সরকার যে পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ লিমিটেড লকডাউন, কারণ কর্নেল তোফায়েল, আপনি দেখেননি সেটা কিভাবে বোঝা গেল? মানে এটা কি কোনো পরীক্ষা হয়েছে? আমি আগেই বলেছি যে স্ট্যাটিস্টিক্যালি আমি ইকুইপড না, কোনো পরীক্ষা বা কোনো পরিসংখ্যান হয়নি। তবে এটা আমাদের লক্ষণ থেকে বোঝা গেছে যে পরিস্থিতিটা কত খারাপ নয়, মানে আপনি লক্ষণ দেখে বুঝেছেন? হ্যাঁ, আমরা তো প্রতিনিয়তই আমাদের পেট্রোল গুলা গ্রামে যাচ্ছে, প্রতিনিয়ত আমরা গ্রামবাসীর কাছ থেকে রিপোর্ট পাচ্ছি, আমরা নিজেও গিয়েছি। তো সেটা দেখে আমি বলছি, আমি যেটা শুরুতেই বলেছি, স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই,
বাট অভিজ্ঞতা আছে। বাট এই অভিজ্ঞতা অভিজ্ঞতায় বলছে শহরের পরিস্থিতিটা খারাপ বলছেন আপনি, সেটা কেন মনে হচ্ছে খারাপ কেন এখানে? কারণ এখানে তো সচেতন মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, এখানে আয়োজন অনেক বেশি, তারপরে শহরের পরিস্থিতিটা কেন খারাপের দিকে? এটা ডাক্তাররা ভালো বলতে পারবেন। আমি বলতে পারি, আমি মিরপুর মোল্লা বস্তিতে গিয়েছি, হুম ভাসানটির বস্তিতে হুম গিয়েছি, হুম রাতে গভীর রাতেও গিয়েছি। আমি কয়েকটা ভিক্ষুক দম্পতি, কয়েকটা হকার দম্পতিকে তাদের সাথে আগেও কথা বলেছি এবং বলেছি আমরা ঔষধ দিব। কিন্তু সারপ্রাইজিংলি ওই পুরা বস্তি থেকে হুম হুম আমি এখন পর্যন্ত আমি বলেছি কিছু ঔষধ দিব। হুম এখনো একজনও বলে নাই যে আমাকে ঔষধ দেন। মাঝে মাঝে বলেছে যে কিছু সাহায্য টাহ্য এগুলা বিষয় আসে, ওরা পাচ্ছে সাহায্য, তারপর আমরা দিয়েছি। এটা কেন এত ঘিঞ্জি এলাকার মধ্যে থাকার পরেও তারা বাস্তবে ওই ধরনের পিপি মাস্ক বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করার পরেও তারা কেন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে না, সেটা ডাক্তাররা ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি গভর্নমেন্ট যে স্ট্র্যাটেজি নিয়েছে, অর্থাৎ লিমিটেড লকডাউন কোন কোন জায়গায়, উল্লেখযোগ্য জায়গায়, অর্থনীতির কথা বিবেচনা করে, লং টার্ম ইফেক্টের কথা বিবেচনা করে হুম হুম করোনা। আমরা যদি ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব সবকিছুর কথা বিবেচনা করে আমাদেরকে আগাতে হবে। আমরা ইউরোপ আমেরিকার প্রেক্ষাপট, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাংলাদেশের আবহাওয়া প্রেক্ষাপট সবকিছুকে আমার মনে হয় একই অনুবীক্ষণের নিচে দেখার সুযোগ নেই। জি, মিস্টার এনামুল হক, একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাইবো। আমি জানি যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি বিশাল, সেখানে প্রায় 15,000-এর মতো কর্মী কাজ করছে। বাংলাদেশে অনেকদিন ধরেই জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার একটা চেষ্টা হচ্ছে। সঙ্গত কারণে আপনি যে পেশায় আছেন, একজন ব্যবসায়ী হিসেবে জীবিকাটাই প্রধান, এবং জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধনটা আপনি আপনার ফ্যাক্টরিতে কিভাবে করছেন সেই আলোচনা আমি পরে যাই। কিন্তু আগে একটু শুনতে চাই যে করোনা পরিস্থিতিকে আসলে কিভাবে দেখছেন আপনি, মানে বা আপনার অবস্থান থেকেও যদি দেখতে বলি, আপনি কতটা সন্তুষ্ট এই জায়গাটাতে? জি জিলুর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যে গার্মেন্টস আমরা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেটা স্বাস্থ্য এবং বিশ্ব যে যে করোনা যে পরিস্থিতি এটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা আমরা আমরা গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ আমাদের গার্মেন্টসটা হচ্ছে, আমরা সবাই জানেন যে এটা 83% বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটা সেক্টর। এই সেক্টর কিন্তু আমরা বসে থাকতে পারবো না। এটা যদি বসে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎও আমি মনে করি যে অনেক ভবিষ্যতের জন্য অনেক খারাপ হবে অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে। এই কারণে আমাদের কিন্তু চালু রাখতে হবে আমাদেরকে। কিন্তু এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা একটা শ্রমঘন একটা সেক্টর। এখানে আমাদের অরিজিনালি ছিল 43 লক্ষ শ্রমিক কাজ করতো আমাদের এখানে সরাসরি। সে জায়গায় অবশ্য এখন একটু অর্ডার কমে গেছে, বায়ার্স পরিস্থিতি খারাপ, যে ওয়ার্ল্ড ওয়াইড যে ডিমান্ড অনেক কমে গেছে। তো সেসব কারণে আমাদের এখন বেশ কিছু বন্ধ হয়ে গেছে, বাট তারপরও তো আমার মনে হয় 3.3 মিলিয়ন, রাইট, 33 লক্ষ মতো অথবা 30 থেকে 33 লক্ষ ওয়ার্কার কাজ করছে। কিন্তু এটা ছোট্ট একটা জায়গার মধ্যে এতগুলো শ্রমিক কাজ করছে। এটা একটা বিগ চ্যালেঞ্জ ফর আওয়ার সেক্টর স্পেশালি। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। এখন আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, অর্থনৈতিক চাকা চালু রাখতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। এখন এই যে চ্যালেঞ্জটা কিন্তু আমাদের জন্য, গার্মেন্টস সেক্টরের জন্য একটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আমরা সবাই মিলে বসে বিজিএমএ, বিকেএমএ এবং আমাদের যে হু আছে, সিডিসি, ডিজি হেলথ, এদের আইএলও, বেটার ওয়ার্কস, এদের সবার সাথে কথা বলে আমরা একটা স্বাস্থ্যবিধি তৈরি করলাম। এবং এই স্বাস্থ্যবিধিটা ইট ইজ সো ইফেক্টিভ, এবং এটা আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমরা এই যে 30-32 লক্ষ শ্রমিক কাজ করছে, আমাদের মধ্যে নট আ সিঙ্গেল বাজে একটা পরিস্থিতির মাঝেও আমাদের সেক্টর একটা অসম্ভব সুন্দর একটা ডিসিপ্লিন শো করছে। এবং আমরা কিন্তু ওই ডিসিপ্লিন ওয়াইজ আমাদের ওয়ার্কাররা অত্যন্ত সুন্দরভাবে আমাদের ইনস্ট্রাকশন গুলো মেনে চলছেন। অবশ্যই তাদের সবারই জীবনের মায়া আছে, সেটা তো আছেই, বাট এট দ্য সেম টাইম তারা নিজেরাও কিন্তু আমাদের কথা শুনছে এবং প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করছে, যেসব ইনস্ট্রাকশন আমরা দিচ্ছি। এবং আমরা যে গাইডলাইন গুলো আমরা তৈরি করেছি বিজেপি থেকে, এবং আমরা এই যে আমাদের গাইডলাইনটা অত্যন্ত কম্প্রিহেন্সিভ। প্রতিটা মুহূর্ত ফ্যাক্টরিতে ঢুকবে, যেভাবে ফ্যাক্টরিতে ঢুকবে এবং ফ্যাক্টরি থেকে বেরোনো পর্যন্ত নামাজ পড়বে, প্রতিটা স্তরে স্তরে আমাদের একটা গাইডলাইন আছে। এবং আমাদের শ্রমিকরা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে কোঅপারেট করেছে এবং আমাদের সাথে সুন্দরভাবে করেছে। এর ফলটা হচ্ছে আমাদের ওখানে একটা সিঙ্গেল মৃত্যু নাই। আমাদের এখানে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমাদের এখানে টোটাল 356 জন আমাদের এই সেক্টরে কোভিড পজিটিভ হিসেবে ধরা পড়েছে। তার মধ্যে 282 জন হচ্ছে মেল এবং 74 জন ফিমেল।
79% ভার্সেস 21%. I don't know, again it is representing the country statistics, যে মেইলের পরিমাণ অত্যন্ত বেশি। আমাদের গার্মেন্টস সেক্টরেও একই জিনিস সেটা রিফ্লেক্ট হচ্ছে, এবং এই যে জিনিসটা ডিটেক্ট হচ্ছে, এটা যাই হচ্ছে এখন কিন্তু আরো কমে গেছে। আমাদের ফ্যাক্টরিতে নর্মাল যে সিকনেস ছিল, আমাদের ডেইলি সকালবেলা যে মেডিকেল সেন্টারে যে সিক রিপোর্টিং বলে, সিক রিপোর্টিং ছিল ডেইলি আমার 15 থেকে 20 জন সিক রিপোর্টিং। এবং আশ্চর্যজনক ভাবে সবাই এত স্বাস্থ্য সচেতন, প্রতিটা স্তরে স্তরে তারা প্রতিটা স্টেপে তারা এত সুন্দরভাবে তারা মেনে চলছে যে আমাদের সিক রিপোর্টিং ভার্চুয়ালি জিরোতে চলে আসছে। আনবিলিভেবল। আমি 29 বছর গার্মেন্টস করি, আমার 29 বছরের গার্মেন্টস ইতিহাসে আমি কখনো এরকম উইদাউট সিক রিপোর্টিং আমি দেখি নাই। ইট ইজ গোয়িং ওয়ান্ডারফুল। আমি বলবো যে আমাদের শ্রমিকরা, আমাদের কর্মচারীরা, আমরা সবাই অত্যন্ত চমৎকার ভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি, এবং আমাদের সেক্টরটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্তমূলক একটা সেক্টর। আমরা পত্রপত্রিকাতে কিভাবে কি লেখা হচ্ছে আমি জানি না, আমি নিজের ফ্যাক্টরি জানি, আমার আশেপাশের ফ্যাক্টরি জানি, আমি বিজিএমই ডিরেক্টর, আমি অনেকগুলো ফ্যাক্টরি সম্বন্ধে জানি, আমরা সবাই কিন্তু মোটামুটি খুব ভালোভাবে চালাচ্ছি। আমি শুনবো আরো আপনার কাছ থেকে। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, একটু আমাদেরকে বলবেন, আমরা জানি যে আপনি বেশ কিছু কাজের সঙ্গে যুক্ত, যদিও যুক্তরাষ্ট্রে আছেন, বাংলাদেশে এর মধ্যে প্রফেসর আহসানের সঙ্গে আপনি ট্রেনিং প্রোগ্রাম যেটি উনি করছেন সেখানে ইনভলভ আছেন। আপনি দুটো আইসোলেশন সেন্টার করেছেন সিলেট কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে, এবং এই মডেল আবার রেপ্লিকা হিসেবে বিভিন্ন উপজেলায় কাজ করছে, যেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহায়তা করছে, যেটি কর্নেল সরওয়ার যেখানটাতে নেতৃত্ব দিচ্ছেন। সো আপনার কাছে শুনতে চাই যে কি কি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং কিভাবে যুক্তরাষ্ট্র থেকে সেটা বাংলাদেশে ম্যানেজ করছেন এবং অভিজ্ঞতা কি বলছে। ধন্যবাদ। আমি এখনই যা শুনলাম যে ইনামুল হক যেটা বললেন এবং কর্নেল তোফা যেটা বললেন, তো আমরা যখন আমেরিকাতে এত ঝড়ের মতো যখন করোনা এসে আমাদেরকে একদম ওভারওয়েলম করে দিয়েছিল, আমরা নিজেরাই জানতাম না, আমাদের অনেক ডাক্তার মারা গিয়েছেন, অনেক ডাক্তার সংক্রমিত হয়েছেন, অন্য হেলথ ওয়ার্কার। তো বাংলাদেশে যখন শুরু হয় নাই তখন থেকে আমি জানি যে এটা হবে, যদিও অনেকে মনে করছেন হবে না। তখন থেকে চৌধুরী হাফিজ আহসান, আমি এবং আমাদের আরো গ্রুপের অনেক এনআরবি ডাক্তার যারা সিনিয়র লেভেলের, সবাই মিলেই আমরা চিন্তা ভাবনা করছি কি করা যায়। আমরা সবসময় কথা বলতাম, কিন্তু কথায় কাজ হচ্ছিল না, কারণ কেউ আশা করছিল না কিছু একটা হবে। তো আমি যখন কর্নেল তোফাইল, যখন ও বেচারা, ওর যখন কোনো হাসপাতাল নাই র্যাবের, ও যখন একটা দেখলাম একটা রিপোর্টে যে সে একটা আইসোলেশন সেন্টার বানিয়েছে। তো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি বলতে চাচ্ছি এখানে, যে ওর সাথে আমি কথা বলে বুঝলাম কপাল ভালো যে ও ডাক্তার না, কারণ সে যখন এই 300 র্যাবের মধ্যে সে 20টা অক্সিজেন মেশিন নিয়ে এসে 1 ঘন্টা করে সিন্নি দেওয়ার মতো মানুষকে দিচ্ছিল, তখন আমি অবাক হলাম। আমি বললাম যে এটা তো হয় না, অক্সিজেন দিলে তো দেওয়া লাগে ভালো হওয়া পর্যন্ত, কিন্তু ও তো পালস দিচ্ছিল। তাতে বোঝা গেল যেটা সাইন্টিফিক্যালি, যে এই যে কোভিড সম্বন্ধে যাকে আমরা জানি না, এটা যখন অ্যাটাক করে, এটাকে সাইটোকাইন স্টর্ম বলি, তখন হাইপক্সিয়া হয়, ব্লাডে অক্সিজেন কমে যায়, তখন অর্গানগুলো ড্যামেজ হয়। তখন যদি আমরা অক্সিজেন দিতে পারি রাইট ওয়ে, ইভেন 1 ঘন্টাও যদি দেই, ওই স্টর্মটা তখন বন্ধ হয়ে গেলে তখন অর্গানগুলো ড্যামেজ হয় না। এটা পেয়ে আমি যখন সাহস করলাম যে না, তাহলে আমাকে যদি অ্যানাফক্সিন নাও থাকে আমি এটা করতে পারবো, তখন আমরা সিলেটে কমিউনিটি সেন্টার, ওর মতো তোফালের মতো যোগাযোগ চেষ্টা করলাম। মতো র্যাব, আমরা তো র্যাব না, তো আমাদের কেউ কমিউনিটি সেন্টার দেয় না। তো না দিতে দিতে এমন অবস্থা হলো যে আমরা কিছুই করতে পারছি না। কিন্তু আমাদের কিডনি সেন্টার 2 বছর থেকে চলছে, আমি এটার প্রেসিডেন্ট, যদি আমি আমেরিকাতে। তো আমরা খুব অ্যাক্টিভ আমাদের সেন্টার, আমরা চ্যারিটি করি, আমরা 30% ফ্রি ডায়ালিসিস করি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে, তো তখন সরকার একটা প্রাইভেট হাসপাতালের সাথে যোগাযোগ করছিল অনেক পয়সা দিয়ে, কিন্তু আলটিমেটলি ওটা হয় না। তখন তারাই আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আপনারা যে সরকারি যে হাসপাতালগুলো, যে উপজেলা হেলথ কমপ্লেক্স, মা ও শিশু, ওখানে ডাক্তার আছে, নার্স আছে। তখন আমরা কি করলাম, 2টা হাসপাতালকে আমরা, ওদের বেড টেড ছিল, আছে বেড, কিন্তু ইয়ে ছিল না। তখন আমরা ওই বেড, ওদের কোনো 4th ক্লাস এমপ্লয়ি নাই, তো প্রায় 15 জন করে এমপ্লয়ি আমরা দিলাম, সবকিছু অক্সিজেন থেকে শুরু করে দিয়ে আমরা শুরু করেছি। শুরু করার পারপাসটা হচ্ছে ভয় কমানো। কারণ আমরা যখন কোভিড হয়েছে, আমরা গিয়েছি, আমার বয়স অনেক হয়ে গেছে, তাও আমরা গিয়েছি, কিন্তু বাংলাদেশে ডাক্তার বা হাসপাতালগুলো এত ভয় পেয়েছিল যে আমরা দেখাতে চাচ্ছিলাম যে যদি কেউ প্রপারলি মাস্ক পরে, প্রপারলি নিজেকে হ্যান্ডেল করে, তাহলে কিন্তু এই মারা যাওয়ার চান্স কম। যেমন বাংলাদেশে যেসব ডাক্তাররা কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের অনেকেই কিন্তু কোভিড চিকিৎসা করছিলেন না, কারণ বাংলাদেশে একটা ভুল হয়েছিল,
এটা কোভিড হাসপাতাল আর নন কোভিড হাসপাতাল। নন কোভিড হাসপাতালে যারা ডাক্তার ছিলেন তারা ভাবছেন কোভিড তো এখানে আসবে না, কিন্তু কোভিড তো সবখানে। এই জন্য তাদের হয়তো প্রিকশন কম ছিল, হয়তো অন্য কোনো ফ্যাক্টর ছিল। তো আমরা এই ভয়টাকে দূর করার জন্য আমরা জোর করে করলাম। এখন আমাদের দেখে এখন যেহেতু আমি প্রবাসী আছি, প্রবাসী মানুষরা খুব ইন্টারেস্টেড, অনেক আঞ্চলিক সংগঠন আছে, তারা এখন নিজেদের উদ্যোগে নিজেদের পয়সায় তারা করতে চাচ্ছেন। এবং ঠিক এই আমরা এইভাবে তাদেরকে গাইড করছি যেন তাদের প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সে, সরকারি কমপ্লেক্সে যে নাই, যেটা আমরা দেখলাম বিয়ানীবাজারে অনেক অক্সিজেন সিলিন্ডার আছে কিন্তু তাদের এমপ্লয়ি নাই। এসব করে আমরা ইন্ডিভিজুয়ালাইজ সরকারের যেসব সেন্টারগুলো আছে আমরা আলাপ করছি, করে আমরা ওদেরকে হেল্প করছি হাউ টু ইকুইপ ইট। তো এটা আমরা করে যাচ্ছি। ইন এডিশন টু দ্যাট, এই যে চিকিৎসার যে কিভাবে এভরিডে চেঞ্জ হচ্ছে, তো আমরা সিলেটের যে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেখানে যারা জুনিয়র ডাক্তাররা যারা কাজ করছেন তাদের সাথে আমরা মিটিং করেছি, কারণ অনেক সময় সিনিয়র প্রফেসর আসেন কিন্তু ওরা ঠিক জানে না হাউ টু আস্ক কোয়েশ্চেনস। তো এইসব নিয়ে আমরা করছি, এবং হাফিজ যেটা বই যেটা এডিট করেছে ওইটাও যেন একটা রিসোর্স সবার কাছে দেওয়ার জন্য। তো আমরা এইভাবে এবং ফলো করছি, এভরিডে আমরা টেলিফোনে থাকি, এবং আমি একা না, আমাদের অনেকেই প্রবাস থেকে সাহায্য করার চেষ্টা করছেন। প্রফেসর হাসান, আপনি আমরা জানি যে মানুষ জুম ট্রেনিং একটা প্রোগ্রাম করছেন, এটা অর্গানাইজ করছেন, তো একটু আপনার এই প্রোগ্রামটা কিভাবে আপনি অপারেট করছেন সেটা একটু আমাদেরকে বলবেন, এবং যে হ্যান্ডবুকটা আপনি তৈরি করেছেন, এডিট করেছেন, এই হ্যান্ডবুকটা আসলে কি ধরনের কাজে লাগবে, কাদের কাজে লাগবে সেটাও যদি একটু আমাদেরকে ধারণা দেন। ধন্যবাদ জিলুর ভাই। এই যে করোনা যে মহামারী, এর পাবলিক হেলথ ক্রাইসিস, এর একটা ক্লিনিক্যাল বার্ডেন আছে, আরেকটা হচ্ছে যে এর একটা ইকোনমিক অ্যাসপেক্ট আছে। তো আমাদের বইতে আমরা ক্লিনিক্যাল বার্ডেন যেটা, যার জন্য প্যানিক তৈরি হয়েছে, এইটাকে আমরা মানে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে আমাদের ফ্রন্ট লাইনে যারা হেলথ ওয়ার্কার তারা বুঝতে পারেন যে আমরা এখানে ইংল্যান্ডে অথবা বাংলাদেশে এই তিনটা মহাদেশ থেকে আমরা বিভিন্ন রকম করোনার জটিল রোগ এবং জটিল যে ম্যানিফেস্টেশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং এটাকে দেখাতে চেয়েছি যে কিভাবে ইনভেস্টিগেট করতে হবে এবং প্যাথোফিজিওলজিক বেসিসটা কি এবং কিভাবে থেরাপিউটিক অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা আমরা ডিসকাস করছি। বিভিন্ন রকম সময় কিভাবে আমরা বিভিন্ন ড্রাগ ইউজ করেছি এবং সেই ড্রাগগুলোর যে ক্লিনিক্যাল ট্রায়ালের সামারি সেটাও আমরা বইয়ে দিয়েছি, যাতে করে ফ্রন্ট লাইনের ওয়ার্কারদের জন্য একটা হ্যান্ডবুকটা হেল্পফুল হয়। এটা হচ্ছে ক্লিনিক্যাল বার্ডেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দিস ইজ লাইক এ পাবলিক হেলথ ক্রাইসিস। এই পাবলিক হেলথ ক্রাইসিসে যে এপিডেমিওলজিক্যাল অ্যাসপেক্ট, এটাকেও আমরা ওই বইয়ে প্রথম চ্যাপ্টারে কি কনসেপ্ট হিসেবে আমরা তুলে ধরেছি, এবং শেষের চ্যাপ্টারে আমরা বলছি যে কিভাবে বিভিন্ন রকম কেস সিনারিওতে জেনারেল পাবলিকের ভিতরে যে কোশ্চেনগুলো থাকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে। যেমন আমার বাসায় আমার ওয়াইফ কোভিড-19 পজিটিভ, আমি একজন হেলথ কেয়ার ওয়ার্কার, আমি কিন্তু 7 দিন কাজ করে 7 দিন 2 সপ্তাহ ছুটিতে যাচ্ছি না। বাংলাদেশে একটা জিনিস যে তুগলকি কাণ্ড, যে এক সপ্তাহ কাজ করে 2 সপ্তাহের জন্য ডাক্তাররা ছুটিতে যাচ্ছেন, এবং তারা কোথায় যাচ্ছেন? তারা হোটেলে থাকতেছেন, তারা একই মাইক্রোবাস বা ট্রান্সপোর্ট ইউজ করছেন, একসাথে খাচ্ছেন, কিন্তু ওনাদের ভিতরে যদি কেউ অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার থাকে, দেন দ্যাট সেটআপ ইজ এ পেট্রি ডিশ ফর স্প্রেডিং দ্য ভাইরাস। সো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আমরা যেন এই এপিডেমিওলজিক্যাল সাইডটা, যে কেমন করে ভাইরাস স্প্রেড হয়, প্রিকশন নিচ্ছি কিনা, এগুলো খেয়াল করতে, এবং হঠাৎ করে আন্দাজে ভয় পেয়ে আজগুবি মেজার যাতে আমরা না নিই। এই জন্য এই ভাইরাসের যে এপিডেমিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সেটা আমাদের জানা উচিত এবং সেভাবে আমাদের মানা উচিত। এই বইটা আমরা তৈরি করছি এই জন্য যে এটা প্রায় 50-এর বেশি অথর এই বইয়ে, তারা অনেক কষ্ট করে এই কেসগুলো দিয়ে আমরা আলোচনা করছি, ডিসকাস করছি, এবং বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের নিচে রেফারেন্স দেওয়া আছে, যদি কেউ রেফারেন্স দেখতে চান তারা দেখতে পারেন। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখন আমরা ক্রাইসিসে, তখন নলেজ যাচ্ছে পাওয়ার, নলেজ না থাকলে কিন্তু হবে না। আর 2 নম্বর হলো পাবলিক হেলথ ক্রাইসিস, যেটা আমি খুবই আশান্বিত এখন যে মিস্টার এনামুল হক খান উনি বললেন
তোফায়েল ভাইয়ের সাথে আমাদের আগেও কথা হয়েছে যে পাবলিক যখন ইনভলভ হয় তখন এটার সাকসেস রেট বেশি। যদি আমরা সবাই মনে করি যে ডাক্তার এবং নার্সদের কাজ আর বাকিরা সবাই ঘরে বসে টেলিভিশন দেখবে, তাহলে কিন্তু এটা হবে না। এবং আমার মনে হয় যে এই সমন্বিতভাবে যদি আমরা আগাই, দেখেন আমাদের দেশে একটা দুঃখের বিষয় যে আমরা কিন্তু ডেইলি বেসিসে জানি না যে এই 3টা সেক্টরে কি হচ্ছে, যে আমাদের এপিডেমিওলজিক্যাল স্ট্যাটিস্টিক্স যে সংক্রমণ বাড়ছে, আমাদের সেই তুলনায় কিন্তু হাসপাতালে রেডি আছে কিনা, আমাদের রিসোর্সেস কি, এটা আমরা কিন্তু আলোচনা করি না। এবং ইকোনমিক রিওপেনিং ভেরি ভাইটাল। তার জন্য ওনারা কি করছেন, এই যে আজকে আমি শুনতে পারলাম এবং খুব আশান্বিত হলাম যে ওনাদের একটা কোঅর্ডিনেটেড সিস্টেম আছে গার্মেন্টস সেক্টরে। অন্য সেক্টরে কি হচ্ছে এটাও একটা সমন্বয় থাকার দরকার। এবং এটা যদি আলোচনা হয়, মিডিয়াতে আসে, আমার মনে হয় জনগণের ভিতরে ভীতিটা কমে যাবে। লকডাউন করে যদি আমরা বলি যে করোনার রোগী ম্লেচ্ছ বা লেপ্রোসির মতো তারা আলাদা, তাহলে কিন্তু হবে না। আমাদের বলতে হবে যে করোনার রোগী তারা আমাদের ওই কমিউনিটিতে তারা থাকুক, তাদেরকে আমরা খাবার দাবার দিই, তাদেরকে আইসোলেশনে রাখি এবং সেই কেস যাদের ডায়াগনোস তার থেকে ট্রেসিং করি এবং পাবলিককেও মোটিভেট করি এটা বোঝার জন্য, তাহলে হবে। আরেকটা জিনিস আমরা বইয়েও উল্লেখ করেছি, এটাই ভেরি ইম্পর্টেন্ট। কর্নেল তোফায়েল বললেন যে এই যে সংক্রমণ হচ্ছে না আবার ডেথ রেট কম। ডেথ রেট যদি কম হয়, আল্লাহর রহমতে যদি সেটা হয় যে এটা আমাদের ভিরুলেন্স কম বা আমাদের স্ট্রেনটা ডিফারেন্ট, তাহলে বলবো যে এটা অল গুড। কিন্তু এটাও ঠিক যে আপনি যদি দেখেন, বইও আমরা বলছি এবং WHO রিপোর্টেও আছে, যদি আন্ডারলাইন অন্য কোমরবিডিটি থাকে তাহলে কিন্তু এই ডেথ রেট it becomes like really high. So no comorbidity, young age, death rate is extremely low. কিন্তু তারপরে যদি আপনি অ্যাড করেন কোমরবিডিটিস, তখন কিন্তু 2+2 4 না, 2+2 16 20 এরকম হয়ে যায়। তো এই জন্য যাদের ভালনারেবল এল্ডারলি তাদেরকে আইসোলেট করে প্রিকশন নেওয়া উচিত যাতে করে ডেথ রেটটা কম হয় এবং এই জন্য প্যানিকটাও তখন কম। আর এই যে ট্রেনিং প্রোগ্রামটা করছেন, এই ট্রেনিং প্রোগ্রাম কাদের জন্য করছেন, মানে কাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে? ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে আমরা আসলে, আমি বলি যে আমরা আসলে আমাদের বাংলাদেশের যারা বিশেষজ্ঞ, বাংলাদেশের যারা ফ্রন্টলাইনে কাজ করছেন তাদের জন্য আমরা জুম মিটিং এ আমাদের কালেকটিভ এক্সপেরিয়েন্সটা এক্সচেঞ্জ করছি। আমি এটা বলবো না যে আমরা এই দূরের থেকে মনে করেন যে ওয়াজ নসিহত করছি, কারণ আমাদের ইউএসএ তে কিন্তু একটা এক্সপেরিয়েন্স ব্যাড, আমরা এই ব্যাড এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করছেন। কতজন এই পর্যন্ত এই প্রোগ্রামের মধ্যে যুক্ত হয়েছেন এই পর্যন্ত, মানে বিভিন্ন দেশ থেকে? নিশ্চয়ই আমরা আমরা যেমন ইউনাইটেড স্টেটস থেকে আমরা প্রায় আমার মনে হয় 25টা স্টেটের রিপ্রেজেন্টেটিভ আছে এবং তারা বিভিন্ন সময় জুম করতেছেন পালমোনারি ক্রিটিক্যাল কেয়ারে, কার্ডিওলজিতে, জিআই, নেফ্রোলজি, সব টপিকস এবং মেডিসিন। যেমন আমি রোববারে করলাম ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে এবং ওখানে জুনিয়র ডাক্তাররা ছিলেন, সিনিয়ররাও ছিলেন। আমাদের টপিক ছিল যে মডারেট সিভিয়ার কেসে অ্যান্টিকোয়াগুলেশন বা ব্লাড থিনার কখন দেব, কেন দিব, এটা এক্সপ্লেইন করা। তারপরে অক্সিজেন থেরাপি নিয়ে আপনারা জানেন যে আমাদের এখান থেকে এবং ইংল্যান্ড থেকেও আমাদের যারা কলিগ আছেন, শাকিল ফরিদ, জাহেদ ইকরাম, আমরা সবাই মিলে ওই অক্সিজেন থেরাপির উপরেও কথা বলছি। ধন্যবাদ। এবং চাচ্ছি যে আমরা এইটা যাতে করে আমাদের এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারি। কর্নেল তোফায়েল, একটু আপনি আমাদেরকে বলবেন যে এই যে আপনারা যে আইসোলেশন সেন্টারগুলো করেছেন এবং সেগুলো র্যাবের উদ্যোগে কাদের জন্য করা, কোন বিবেচনা থেকে করা এবং কি করছেন আসলে আপনাদের অপারেশনসটা একটু যদি ধারণা দেন এবং সেখান থেকে অভিজ্ঞতা আসলে কি বেরিয়ে আসছে? ধন্যবাদ জিল্লু ভাই। আমরা আসলে এটা আমার কারণ এটা র্যাব ফোর্সেস এর সমন্বিত এফোর্ট। যখন করোনা ধেয়ে আসছিল মার্চের শুরু থেকে, আমাদের কমান্ড ডিসিশন ছিল যে করোনা যেন এসে আমাদেরকে অপ্রস্তুত না পায়, প্রস্তুতি নিতে হবে। ইন্টারনেট থেকে আমরা যতটুকু পড়েছি, বুঝেছি, আমার কাছে মনে হয়েছে করোনা is more of management. Corona disease বা প্যান্ডেমিকটা, it is a more of management than that of
medicine or treatment and others. Management, good management can eradicate almost 80 to 90%. তো আমরা যেহেতু আমাদের নিজস্ব হসপিটাল নাই, অবশ্যই আমরা পুলিশ হসপিটাল, সিএমএইচ সবার সাপোর্ট আমরা পাই, বাট আমাদের উদ্দেশ্য ছিল যে ওই হসপিটালগুলোতে আমরা যদি সব রোগীদের নিয়ে জমায়েত করি, তাতে ডাক্তারদের, রোগীদের এবং হেলথ সিস্টেমের উপর একটা প্রচন্ড প্রেসার তৈরি হয়। সেই প্রেসারের জন্য শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো দেশই প্রস্তুত নয়। তাইলে আমরা যদি মাইল্ড বা মডারেট পেশেন্ট, যাদের অ্যাসিম্পটোমেটিক বলা হয়, তাদেরকে যদি আমরা হসপিটালে সব বিশেষজ্ঞ ডাক্তারের উপর ধরিয়ে দিয়ে আমরা ওদের দিকে তাকিয়ে না থেকে এই পেশেন্ট গুলাকে যদি আমরা ফিল্ড লেভেলে মিনিমাম পসিবল যে রিকোয়ারমেন্ট, আমরা যদি টাইমলি অক্সিজেন সাপ্লাই দিতে পারি, যেটা র্যাবেরও আমাদের কয়েকজন ডাক্তার আছেন, তারা খুব বড় বিশেষজ্ঞ না হলেও আমাদের গুটি কয়েক ডাক্তার আছেন, আমরা কিছু প্যারামেডিক্স হায়ার করি এবং আমাদের নিজস্ব প্যারামেডিক্স, তারপরে আমরা সৈনিকদের ট্রেন করি যে অক্সিজেন কনসেন্ট্রেটরটা কিভাবে ফিট করতে হয়। একটা করোনা যে রুমের মধ্যে যদি 12 থেকে 13 জন 15 জন পেশেন্ট থাকে, একজনের শ্বাসকষ্ট হলে পাশের বেডের আরেকটা সৈনিক বা আরেকজন সদস্য এসে তাকে অক্সিজেন কনসেন্ট্রেটর লাগায় এবং আঙ্গুলের মধ্যে পালস অক্সিমিটার লাগিয়ে সে আমাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে রিপোর্ট দিচ্ছে অক্সিজেন স্যাচুরেশন লেভেল, এবং ডাক্তার যাওয়ার আগেই তার অক্সিজেনটা এনশিওর হয়েছে। এই যে 5 মিনিট 2 মিনিটের মধ্যে আমরা অক্সিজেন নিশ্চিত করার একটা প্রতিশ্রুতি নিয়ে আগে, এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বিশেষজ্ঞ হসপিটাল বা বড় হসপিটাল, বড় ডাক্তারদের, এই যে এখানে যারা বড় ডাক্তাররা বসেছেন, ওনাদের কাছে আমরা পাঠাবো শুধুমাত্র সিভিয়ার এবং ডেঞ্জারাস স্টেটের পেশেন্ট। বাকিগুলাকে আমরা চেষ্টা করব যে ভয় ভীতি কাটিয়ে আমরা যদি আমরা একটা আইসোলেশন সেন্টারে রাখতে পারি, এই মডেলটা স্থাপন করব। এটা কতটুকু সায়েন্টিফিক হয়েছে সেটা জানি না। পরে একসময় জিয়া ভাই আমাকে উৎসাহ দিয়েছেন, বলেছেন যে এটা ভালো হয়েছে এবং এটাই হওয়া উচিত, যে আসলে সব পেশেন্টদেরকে ঘরের মধ্যে রাখে না, হসপিটালে রাখে না। মানুষ অনেক সময় হন্তদন্ত হয়ে ঘোরাঘুরি করে, কোথায় দিবে কোথায় না, এবং একটা পর্যায়ে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যায় অক্সিজেনের অভাবে। এই বিষয়টা না করে আমরা যদি ছোট ছোট হসপিটাল গড়ে তুলি, দেন জিয়া ভাই আসলে আমি বলবো এটা একটা অ্যামেজিং কাজ করেছেন। সরকারের সর্বমহলের সহযোগিতা ছিল না, এবং উনি আমেরিকাতে বসে, বাংলাদেশেরও কর্নেল সালাম স্যার সহ আর অনেকে ছিলেন, আমি নাম বললে আসলে আমি কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাব, তারা সেন্টার করেছেন, সরকারি হাসপাতালের মধ্যে করেছেন। এবং আমি একটা পর্যায়ে আলোচনা করছিলাম যে আমরা পাড়ায় পাড়ায় এই ধরনের কিছু আইসোলেশন সেন্টার থাকলে অন্ততপক্ষে যে সমস্ত রোগীরা বাসায় থাকার জায়গা নাই, কনজাস্টেড, তাদের আলাদা রুম নাই, বেডরুম নাই, যেখানে তাকে আলাদা করে আইসোলেট করে রাখতে হবে, আবার অপরদিকে সে এত সিভিয়ারও না যে তাকে একটা হসপিটালের আইসিইউ বেডে রাখতে হবে, তো ওই লোকটা যাবে কোথায়? ওই লোকের জন্যই কিছু করেছেন সিলেট কিডনি ফাউন্ডেশন থেকে। সরকারি হাসপাতালকে তারা কনভার্ট করেছেন, সরকারের সিভিল সার্জন সবাই সহযোগিতা করেছেন। এইভাবে যদি আমরা এগিয়ে আসি, আমরা যদি বলি যে সরকার এগিয়ে আসবে, আসলে তো আমরা সবাই মিলে এই সরকার, আমরা সবাই যখন এই ছোট ছোট দায়িত্বগুলো ভাগ করে নিয়ে নিব, তখনই কিন্তু আমরা এই যেটা আমাকে আমাদের ভাইরা বলছেন, যে তখনই কিন্তু আমরা এটা মোকাবেলা করতে পারবো। এবং আমরা বিভিন্ন দেশে দেখছি যে সেকেন্ড ওয়েভ আসছে। আমার মনে হয় সেকেন্ড ওয়েভের জন্য যদি আমরা প্রস্তুত থাকি, আমরা ভয় যদি না পাই, আমাদের এই ফিল্ড লেভেল কিছু হসপিটাল যদি থাকে ছোট ছোট, এমনকি উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, সেকেন্ড লেভেলের জন্য প্রস্তুতি থাকে, তাহলে সেকেন্ড লেভেল আসলেও আমরা যদি 80 to 90% যাদের অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, যাদেরকে খুব বেশি আইসিইউর সাপোর্ট দরকার নাই, তাদেরকে যদি এখানে রাখতে পারি, তারপরে সিলেক্টেড যাদের অবস্থা খারাপ হয় তাদেরকে যদি বড় ডাক্তারদের কাছে প্রেরণ করতে পারি, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা কখনোই ম্যালট্রিটমেন্ট করবে না কিংবা ভেঙে যাবে, এই প্রশ্নটা আসবে। সেই জন্য আমি বলতে চাই যে আমরা আসলে উদ্দেশ্য ছিল যে আমরা যেহেতু কতটি আইসোলেশন সেন্টার করেছেন আপনারা? আমাদের আসলে 15টা ব্যাটালিয়ন আছে, আমাদের 15টা আইসোলেশন সেন্টার আছে, যদিও ঢাকায় বেশি আমাদের। আর আমাদের আমরা যেটা করি, আমরা একটা অ্যাপ তৈরি করেছি, কতজন রোগী কবে পেশেন্ট কবে ভর্তি হচ্ছে, এইজ গ্রুপ, ব্লাড গ্রুপ, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সহ, তার সবকিছু সহ। কতজনকে সেবা দিতে পারলেন এ পর্যন্ত?
আমরা আমার কাছে আমার অ্যাপ প্রতি 15 মিনিট পর পর আপডেট হয় এবং এই মুহূর্তে যদি আমি এটা চেক করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 1956 জন এবং ওকে। আমাদের আল্লাহর অশেষ রহমত যে এই 1956 জনের মধ্যে আমাদের আহ, আহ, 3 জন মাত্র মৃত্যুবরণ করেছে, তার মধ্যে একজন পিওরলি করোনা, আর বাকি 2 জনের মধ্যে ডাক্তারের বলেছে যে একজনের হার্টের অ্যাটাকের সিমটম ছিল এবং একজনের স্ট্রোকের সিমটম ছিল। হুম হুম। তারপরেও আমরা যদি ধরি 3 জনই মারা গিয়েছে, তারপরে জি। এটার পার্সেন্টেজ খুবই কম, প্রায় 2000 রোগীর কাছাকাছি, তার মধ্যে 3 জন, জি। which is very less percent। এর একটাই কারণ, আমরা অতি অল্প সময়ের মধ্যে, আমি যেটা সাধারণ বুদ্ধিতে নন ডক্টর হিসেবে বুঝি, আমরা অক্সিজেনটা দিতে পেরেছি। আমরা অতি অল্প সময়ের মধ্যে যার পরিস্থিতি খারাপ হয়েছে, আমাদের সিস্টেমের মাধ্যমে আমরা তাকে সিএমএইচে হোক, পুলিশ হসপিটালে হোক কিংবা বড় কোনো হাসপাতালে দিতে পেরেছি। খুব কম সংখ্যক রোগীকেই দিতে হয়েছে যদি তাকে আমরা সঠিক সময়ে ঔষধটা, অক্সিজেনটা দিতে পারি। ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। মিস্টার ইনামুল হক, আপনি আপনি বলছিলেন তৈরি পোশাক খাতের কথা এবং সেখানকার সাফল্যের কথা আপনি বলছিলেন। আমি একটু অন্যভাবে প্রশ্নটা আপনাকে করতে চাই। এই যে আপনার মতো ফ্যাক্টরি তো বাংলাদেশে সব ফ্যাক্টরি না এবং সবার ওই কমপ্লায়েন্সগুলো মেনটেন করাও সবার পক্ষে সম্ভব হয় না। সবার কি একরকম অবস্থা কিনা, এটা একটা প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ফ্যাক্টরিতে হয়তো স্বাস্থ্যবিধির একটা ব্যবস্থা করলেন, কিন্তু এই আপনার ওয়ার্কাররা যখন তাদের আবাসস্থলে যায়, সেখানে তারা যেই পরিবেশে থাকে বা তাদের আসা যাওয়ার পথে যে সংক্রমণ হবে না, তার কি গ্যারান্টি আছে? আরেকটা সমালোচনা যে কোভিড-19 আসলে বাংলাদেশে প্রবেশ করবার আগ থেকেই আপনারা মানে গার্মেন্টস সেক্টর বিজিএমএ বেশ একটা এমন একটা আবহ তৈরি করেছে যে সামনে একটা বড় সংকট আছে, হুইচ ইজ ট্রু। সংকটটা তো আছেই এবং তখনও মনে হয়েছিল যে সংকটটা আসবে। তার জন্য আপনাদের এক ধরনের প্রণোদনা দরকার, সহায়তা দরকার, এগুলো আপনারা বলেছিলেন। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম প্রণোদনা কিন্তু তৈরি পোশাক খাতের জন্য দিয়েছেন। এবং তারপরে দেখা গেল যে সেই প্রণোদনা দেওয়ার পরেও আপনারাই আবার দ্রুততার সঙ্গে বললেন যে, প্রথমে বলেছেন কাজ নেই, তারপরে বললেন এখন কাজের কারণে ফ্যাক্টরি খুলতে হবে। সো প্রশ্ন আছে যে এখন আপনারা কোথায় জিনিসপত্র পাঠাচ্ছেন, কারা নিচ্ছে, কারা বায়ার, সেটাও একটা প্রশ্ন আছে। এবং তারপরের প্রশ্ন হচ্ছে যে এখন শ্রমিকরা আবার মাঝে মধ্যে রাস্তায় নামছে যে তারা ঠিক বেতন ভাতাও পাচ্ছে না। সো অনেকেই মনে করেন যে এই পোশাক খাত এত শক্তিশালী, এত বড় শক্তিমান ট্রেড বডি, তারা কেন 1-2 মাস ম্যানেজ করতে পারবে না তাদের শ্রমিকদের, যদি সরকারি প্রণোদনা নাও আসে? আবার তারপরে সরকারি প্রণোদনা আসবার পরও তারা কেন এখন ঠিকঠাক মতো বেতন দিতে পারবে না? আবার বেতন দেওয়ার পাশাপাশি আবার ইতিমধ্যেই আপনাদের নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটা বড় সংখ্যক ওয়ার্কারকে চাকুরিচ্যুত করবেন। তো সেটিও বা এই দুঃসময়ে কি বার্তা দিচ্ছে যে আসলে আপনারা কতটা শক্তিশালী, বা আপনারা যা বলছেন, যা করছেন, তার সঙ্গে মানে চিন্তা, কর্ম, কাজ, অ্যাকশন, এগুলোর কোনো মিল সমন্বয় আছে কিনা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। প্রশ্নটা তো অনেক বড় হয়ে গেল, তারপরে আমি একটু ছোট করে উত্তর দিতে হবে, ছোট করে উত্তর আমি দিতে হবে, কারণ এইসব আচ্ছা, প্রশ্নের আমি সঙ্গে যদি আপনারা প্রথম কম বেশি অভ্যস্ত। না ঠিক আছে, আমি মানে প্রথম যেটা বললেন আপনি, সেটা হচ্ছে যে ছোট ফ্যাক্টরি বা বড় ফ্যাক্টরি। অফকোর্স আমরা বড় ফ্যাক্টরি যদি হয় বা স্পেস যদি থাকে, তাহলে অটোমেটিক্যালি আমাদের যে কর্মকাণ্ডগুলো, এসওপি গুলো অনেক বেটার ভাবে আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি। এবং অফকোর্স বড় ফ্যাক্টরি অ্যাডভান্টেজটা আছে। ছোট ফ্যাক্টরি অফকোর্স তাদের মতো করে, ছোট ফ্যাক্টরিরা তারা তাদের মতো করে ডিস্টেন্সিং মেনটেন করবে, কিছুটা ক্যাপাসিটি একটু কম রাখবে। আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু এমনিতেই এখন কাজকর্ম অনেক কম। তো ফ্যাক্টরিজ আর রানিং লাইক 70%, 75% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি গুলো চলতেছে। সো এমনিতেই একটু ওয়ার্কার্স চাপ একটু কম, কাজকর্ম কম, সেটার কারণে। তো ছোট ফ্যাক্টরি গুলো অবশ্যই তাদের মতো করে তারা স্পেশালি করবে এবং করতেছে, এবং দে আর ডুইং ইট। এবং এটার জন্য ছোট ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি আমরা কিভাবে চালাচ্ছি, কিভাবে আমরা এগুলো মেনটেন করছি, এগুলোর জন্য কিন্তু বিজিএমএ একটা সারপ্রাইজ ভিজিট করছে, ওদের টিম ভিজিট করছে। দেন ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন এন্ড ফ্যাক্টরিজ অফ ফ্যাক্টরিজ এন্ড এস্টাবলিশমেন্ট, ডাইফে যে ডিপার্টমেন্টটা বলে, ওরাও আসছে, ওদের টিমও আসছে। ওরা দেখছে যে আমরা আমাদের সব স্বাস্থ্যবিধি প্রপারলি মেনে আমরা ফ্যাক্টরি গুলো চালাচ্ছি কিনা। সো আমরা একটা 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 গাইডলাইনের আন্ডারে কাজগুলো করছি। আমরা ইচ্ছা করলে হবে না। এবং আমি ডাক্তার না, বা আমাদের এখানে প্যানেলের 2 জন ডাক্তার আছেন, কিন্তু ওনারা যেমন ডাক্তারি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবেন, আমরা কিন্তু পারবো না। আমরা কিন্তু গাইডলাইনের আন্ডারে চলতে হবে। উই ক্যানট টেক এনি ডিসিশন। এখন এই গাইডলাইন গুলো সম্পূর্ণভাবে বিজিএমএ
সিডিসি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যে গাইডলাইন দিয়েছে তার থেকে তৈরি করে আমাদেরকে দেওয়া হয়েছে, এবং সেটার অনুযায়ী আমরা ফ্যাক্টরিগুলো চালাচ্ছি। আমি মনে করি যে আমাদের ফ্যাক্টরিগুলো যথেষ্ট ভালোভাবে পরিচালনা হচ্ছে, ওয়ার্কাররা প্রিটি সেফ, এবং আমাদের ফ্যাক্টরিতে থাকাকালীন অবশ্যই তারা পুরোপুরি সেফ আমি বলবো। কারণ আমাদের সব ধরনের প্রিকশন নেওয়া হয়েছে যেন কোনোভাবেই সংক্রমণ না ঘটে। এই গেল প্রথম বড় ফ্যাক্টরি বা ছোট ফ্যাক্টরি। তারপর আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে সবাই যখন ফ্যাক্টরি ত্যাগ করে, যখন বাসায় যাচ্ছে, বাসা তো ওইভাবে ফ্যাক্টরির মতো করে এরকম রিজিড ভাবে করা হচ্ছে না। তবে আপনি শুনে আশ্চর্য হবেন যে ইভেন বাসাতেও তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের জীবনযাপন করছে। তারা তাদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলছে, তারা বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে। তাদের কিন্তু ইভেন তাদের কোনো বাসায় ভিজিটিং, একজন আরেকজনকে ভিজিট করা, যে বেড়ানো এক জায়গায় আরেক জায়গায় যাওয়া, সেটা তারা বন্ধ করে দিচ্ছে। তারা যখন শুক্রবার দিন যখন ছুটি পায়, ছুটির সময় তারা ভার্চুয়ালি বাসায় এবং আশেপাশে থাকতেছে, তারা কোথায় যাচ্ছে না। আমরা কিন্তু তাদেরকে দিয়ে দিচ্ছি একটা ইনস্ট্রাকশন, যেটা বিজিএমই থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, যে কিভাবে তারা বাসায় তারা তাদের কর্মকাণ্ড করবে, কিভাবে তারা ভিজিটার কন্ট্রোল করবে, কিভাবে তারা খাওয়া দাওয়া করবে, কিভাবে তার হাত পরিষ্কার করবে, বাইরে থেকে ফিরে আসলে কিভাবে তারা একটা গোসল করতে হবে, সাবান দিয়ে ধরতে হবে। এই যে জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে পূর্ণাঙ্গভাবে দিয়েছি। মজার ঘটনা হচ্ছে আমাদের ওয়ার্কাররা তারা অত্যন্ত সুন্দরভাবে এই গাইডলাইন গুলো মেনে চলছে। আসলে কিন্তু ল যেমন থাকে, রাস্তায় তো বাংলাদেশে অনেক ল আছে, কিন্তু আমরা ল কি মানি না। কিন্তু ওয়ার্কারদের মধ্যে বা আমাদের মধ্যে সবার মধ্যে একটা ভীতি তো কাজ করছেই, একটা করোনা ভীতি কাজ করছে। সেই কারণে কিন্তু যতটা না আমি নর্মালি মানবো, এখন আমি আরো ভালোভাবে আমরা নিয়ম কানুন গুলো মেনে চলছি। সো আমরা যেটা ইভেন বাসায় যাচ্ছে ফিরে আসতেছে, তারা কিন্তু অসুস্থ হচ্ছে না, বাসায় তারা সম্পূর্ণভাবে তাদের নিয়মগুলো মেনে চলছে। আচ্ছা, এটা আমি বাসার ব্যাপারে বললাম। আমি বললাম যে ভালো। আপনি যে থার্ড কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে যে আমাদের ব্যবসায়িক যে ব্যাপারটা, আমাদের ফ্যাক্টরির যে ব্যবসা আছে ব্যবসা নাই, আমাদের কিন্তু বুঝতে হবে একটা জিনিস, আমরা কিন্তু বাংলাদেশে কিছু জিনিস বিক্রি করছি না, আমাদের ব্যবসা কিন্তু পুরো বিশ্বময় চলছে। আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান সব জায়গায় আমরা এক্সপোর্ট করছি। সেই জায়গাগুলোর ঘটনার উপর বেস করে কিন্তু আমাদের অর্ডার গুলো তৈরি হচ্ছে সম্পূর্ণ 100% আমাদের গার্মেন্ট, আমাদের সেক্টরটাকে বলা হয় 100% রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমরা এক্সপোর্ট করি 100%, আমরা বাংলাদেশে কিছু দেই না। তার মানে আমাদের পুরো ব্যবসাটা পরিচালিত হচ্ছে সম্পূর্ণভাবে বিশ্বব্যাপী যে ব্যবসার যে পরিস্থিতি বিরাজ করছে তার উপর বেস করে আমাদের ব্যবসা পরিচালনা হচ্ছে। এখন আমরা যে ব্যবসা পাচ্ছি সেটা হচ্ছে অলরেডি যে ব্যবসা আমাদের হাতে আছে সেগুলো নিয়ে প্রথম যে আতঙ্কটা ছিল আমাদের, ফ্যাক্টরি তাড়াতাড়ি চালু করতে হবে। অবশ্যই আমরা 1 মাস বন্ধ রেখেছি, আমাদের পুরো সেক্টর আমরা 1 মাস বন্ধ রেখেছি। 1 মাসের বেশি আমরা বন্ধ রাখতে পারবো না। কেন পারবো না এই জিনিসটা বুঝতে হবে। তখন আমরা যে কাজটা বললাম যে আমাদের হাতে যে অর্ডার গুলো ছিল তখন সেই অর্ডার গুলো আমরা ইমিডিয়েটলি যদি বের করতে না পারি আমাদের স্টক লট হয়ে যাবে। অল দ্য ফ্যাক্টরি ওনার্স, আমরা সবাই ইভেন ফ্যাক্টরি ওনার্স মানে কি, ফ্যাক্টরি ওনার্স যদি ব্যাংক্রাফট হয় এট দ্য সেম টাইম ওয়ার্কাররা কর্ম হারাবে, কাজ হারাবে তারা। সো ইটস নট অনলি দ্য ফ্যাক্টরি ওনার্স তারা লস করতেছে, ইভেন ফ্যাক্টরি ওয়ার্কার্সরাও কিন্তু তাদের কাজ হারাচ্ছে। সো ব্যাপারটা কিন্তু এত সিম্পল না। আমরা প্রথম যখন হলো 1 মাস বন্ধ রেখে আমরা ইমিডিয়েটলি ফ্যাক্টরি চালু করলাম। ফ্যাক্টরি চালু করে হাতে থাকা যে অর্ডার গুলো ছিল আমরা এগুলো বের করে দিলাম। এই অর্ডার বের করে দিলাম, আমাদের ফাইন্যান্স কিন্তু জেনারেট হওয়া শুরু করলো। যখন ফাইন্যান্স জেনারেট হতে শুরু করলো তখন কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা চাচ্ছি চালু করতে, কিন্তু কি ঘটছে, আমাদের বায়াররা ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে, মাল সেলস বসে গেছে, 40-60% সেলস নাই। তো এরকম একটা সিচুয়েশনে পুরো হোল ওয়ার্ল্ডটা কিন্তু আমরা বড় বড় কোম্পানিগুলো আপনারা দেখছেন, বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি অথবা কাপড় যারা সেল করে তারা তো ব্যাংক্রাফট হচ্ছে, জি। অন্যান্য বড় বড় ব্র্যান্ড গুলো ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে। এই ব্র্যান্ড গুলো যখন ব্যাংক্রাফট হয় অটোমেটিক্যালি ব্যবসা আমাদের থাকে না। আমরা কিন্তু সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি মারাত্মকভাবে। তারপরেও যে কাজগুলো পাচ্ছি আমরা সেটাকে আমরা চাই যে কোনোভাবে আমরা বাইরের খুশি রাখতে চাই, আমাদের অর্থনীতির যে চাকাটা আমরা সচল রাখতে চাই। আমাদের ওয়ার্কাররা, আমাদের বিপুল সংখ্যক ওয়ার্কার, এদেরকে আমরা এমপ্লয়েড রাখতে চাই, এদেরকে আমরা কাজে রাখতে চাই, তাদের জন্য চাকরি থাকে। তারা চাকরি না থাকলে সমাজের একটা বড় অংশ কিন্তু কর্মহীন হয়ে যাবে এবং এটা একটা বিরাট বিপর্যয় নামবে। খেয়াল রাখতে হবে আমাদের ওয়ার্কারদের মধ্যে 75% ওয়ার্কার কিন্তু আমাদের মেয়ে এবং জি। কম বয়সী মেয়ে, 18 to 30 years। এই বয়সে মেয়ে কাজ করছে, তারা যদি বেকার হয়ে যায় ইট ক্যান বি আ সোশ্যাল জি। ডিজাস্টার। সো আমাদের সবার বাট ওই যে কেয়ারফুলি বেতন পাচ্ছে না, চাকরি চুক্তির ঘটনা ঘটছে এবং বিজেপি প্রেসিডেন্ট নিজেও যে চাকরি হারাবে সেরকম একটা বড় সংখ্যার কথাও তিনি উল্লেখ করেছেন। তো সেগুলো কেন হচ্ছে?
আবার একদিকে যেটা একটু বলি সেটা হচ্ছে যে কিন্তু প্রণোদনার প্রশ্নটাও ছিল, সেটিও আমার প্রশ্নের মধ্যে ছিল। আমাদের কিন্তু একটু ছোট করে বলতে আচ্ছা হবে, একটু শেষ করতে হবে। প্রণোদনা কিন্তু আমি কুইকলি যেটা বলি যে প্রণোদনা হচ্ছে যে আমাদের বেসিক্যালি আমাদের এপ্রিল এবং মে এই দুটো মাসের জন্য আমরা প্রণোদনা অলরেডি পেয়েছি, থ্যাঙ্কস টু প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এটা ব্যবস্থা করেছেন। অনেকগুলো ফ্যাক্টরি, অনেকগুলো ছোট ছোট ফ্যাক্টরি বেঁচে গেছে এই প্রণোদনা পাওয়ার কারণে, এবং এই 2 মাস কিন্তু আমরা সেফলি দিতে পারছি। যদিও বা আমাদের জুন মাসের প্রণোদনার অনিশ্চিত এখনো বেশিরভাগ ফ্যাক্টরি তারা 2 মাসের প্রণোদনা কিন্তু আমরা কনফার্ম পেয়ে গেছি, ধন্যবাদ। কিন্তু 3rd মাস যেটা জুনের বেতন, এটা আমরা প্রণোদনা এখনো কোনো নিশ্চিত কোনো সুরক্ষা আমরা কোথাও থেকে পাইনি বা কোনো গ্যারান্টি পাইনি। এখন কথা হচ্ছে প্রণোদনা না হলে কি বেতন হবে না? আসলে বুঝতে হবে আমাদের কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু কাজ নাই। আমাদের কাজের বড় সিংহভাগ হচ্ছে এই গার্মেন্টস থেকে আসতেছে, এক্সপোর্ট থেকে। জি, কাজ যখন না থাকবে, এই কাজগুলো না থাকলে আমাদের ফ্যাক্টরিগুলো কিভাবে দিবে এটা প্রথমে বুঝতে হবে। আমাদের এটা একটা বিরাট এক্সপেন্ডিচার, কিন্তু একটা মাসের খরচ কিন্তু ইটস এ ভেরি বিগ এক্সপেন্ডিচার। আমাদের জমানো পয়সা যেটা বলা হয়, এত বড় একটা ম্যাচিউরড সেক্টর আমরা দিতে পারছি বা পারছি না। ম্যাচিউরড সেক্টর বলতে গেলে এই ম্যাচিউরড সেক্টর কিন্তু এতটা লাভ করে না যে আমরা 2 মাস 3 মাস আমি ফ্যাক্টরি বেতন দিতে পারবো। আমরা যদিও বা 1 মাস কিন্তু আমরা তাদেরকে বেতন দিয়েছি কাজ না থাকা সত্ত্বেও। এটা আমরা অ্যাবজর্ব করেছি। আমরা গভর্নমেন্ট আমাদের যে প্রণোদনা দিয়েছে এটা কিন্তু আমাদের লোন দিয়েছে, বুঝতে হবে। এটা জি। কিন্তু আমাদের লোন দিয়েছে গভর্নমেন্ট, এবং এটা আমাদের শোধ করতে হবে। অলরেডি আমাদের 1 বছর পরে এই টাকাটা শোধ করতে হবে। সো আমাদের সামনের দিকে আমার মনে হয় সিচুয়েশন যেভাবে আমাদের অর্ডার কমে গেছে, আমি আপনাকে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স না বললেই নয়, সেটা হচ্ছে মার্চে আমাদের অর্ডার কমেছে 20%, এপ্রিলে আমার অর্ডার কমেছে 85% কম্পেয়ার টু লাস্ট ইয়ার, মেতে আমার অর্ডার কমেছে 62%, জুনে আমার অর্ডার অনেক ড্রামাটিক্যালি ইমপ্রুভ করছে। আমরা জুনে আমরা একটা ভালো ডেভেলপমেন্ট দেখছি। অনলি 6.63% আমার অর্ডার কমেছে। সো আমি সামনের দিকে আমরা মনে জি, করছি আগামীতে অক্টোবর নভেম্বরে আমাদের অর্ডার অনেক ইমপ্রুভ করবে, আমাদের সেক্টরটা আবার ফিরে আসবে। আপনার মিলে আমাদের জন্য একটু একটু সবাই মিলে ধৈর্য রাখতে হবে। আবার 2-1টা ধন্যবাদ। ফ্যাক্টরিতে অবশ্যই তারা স্ট্রাগল করছে, বেতন দিতে পারছে না, এটার জন্য অবশ্যই আমরা দুঃখিত। এ ব্যাপারে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। প্রফেসর থ্যাংক ইউ জিয়াউদ্দিন জুয়েল ভাই। আহমেদ, আপনি আপনি শুনছিলেন সবার কথা, এবং আমরা একটু শেষের দিকে চলে এসেছি, শেষ করতে হবে। হ্যাঁ, তো আমি যেটা আমার একটা উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে এনামুল হক যেটা বললো যে বা কর্নেল তোফা যেটা বললো যে সামহাও যদি কেউ গ্রামের লোক বা বস্তির মানুষ বা তাদের মধ্যে সংক্রমণ যে হয় না, এটা একটা হতে পারে যে সুপার স্প্রেডার নামে একটা ব্যাপার আছে, যেটা হয়তো অভিজাত এলাকার মধ্যে আছে, একজন মানুষ কয়েক হাজার মানুষকে স্প্রেড করে। আবার অন্য ভাইরাস যারা তারা কম করে, কেন যে সুপার স্প্রেডাররা অনেক বেশি হাঁচি দিলে অনেক বেশি ভাইরাস ছাড়ে, আর যারা কম ভাইরাস তাদের স্প্রেড হয় না। তো এগুলো অনেক জিনিস চিন্তা ভাবনা হচ্ছে যে কেন এসব হচ্ছে না। তো আজকের যে আলোচনা সেটাতে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা র্যাবের যে আইসোলেশন সেন্টার বা গ্রামে গঞ্জে কি হচ্ছে বা এনামুল হকের যে গার্মেন্ট ফ্যাক্টরিতে কি হচ্ছে ক্লিয়ারলি আমরা জানলাম, এবং হাফিজ এবং আমরা বাইরে থেকে বাংলাদেশের হেলথ সেক্টরকে চেষ্টা করছি, এবং আমাদের সরকার বা আমাদের দেশের ডাক্তাররা কিভাবে আমাদের ওয়েলকাম করছে, এটা আমি মনে করি যে একটা পজিটিভ সাইন সামনে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, একটু আপনি ধারণা দিতে পারেন যে কবে আমরা আসলে কোভিড-19 থেকে মুক্তি পাবো, বা এই যে একটা অসহনীয় অবস্থা, এর থেকে কবে একটা স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে পারবো আমরা? এটা সম্বন্ধে বলা ডিফিকাল্ট, কারণ আমরা যদিও ভ্যাকসিন বানাবার কথা বলছি, কিছুদিন আগে চায়না থেকে রিপোর্ট আসছে যে যাদের অ্যান্টিবডি পজিটিভ হয়েছে করোনার জন্য, তাদের 30 দিনের মধ্যে 90% অ্যান্টিবডি চলে গেছে আবার। তো এখন ভ্যাকসিন হলে ভ্যাকসিন কতদিন থাকবে আমরা জানি না। আমাদের মনে করতে হবে যে যে এটার ইন্টেন্সিটি কমছে, এটা কোনো সন্দেহ নাই। নিউ ইয়র্কে অনেকে আমরা দেখছি যে পেশেন্ট করোনায় ভর্তি হচ্ছে কিন্তু মারা যাচ্ছে না। তো আমরা আশা করব যে এটা দুর্বল হয়ে যাবে, এবং এটার মধ্যে দিয়ে যে এনামুল হক যে বলছে বা আমরা যেটা র্যাব যেটা আমরা এর মধ্যে আমাদের চলতে হবে। আমাদের কোনো বলার উপায় নেই, কারণ আমেরিকাতে ইনফেকশন যতই আমরা টেস্ট করছি ইনফেকশন বাড়ছে। আমার আরেকটা কথা আমার আছে যেটা সবাই বলা দরকার, সেটা হচ্ছে যে ইনফেকশন টেস্ট করার থেকে আমি এখন টেস্ট করতেই চাই না। কেন যে যার সিমটম আছে, কারণ টেস্টের 36% ফলস নেগেটিভ হয়, থাকলেও নেগেটিভ হয়। নিউ ইয়র্কে আমার এক বন্ধু, সে 2বার নেগেটিভ হয়েছে, সে মনে করছে নেগেটিভ, পাশে ঘুরে বেড়াচ্ছে, তার শাশুড়ি মারা গেছেন। তো আমাদের দেশের জন্য জানা দরকার যে টেস্টের জন্য লাইন ধরে না মারা যেয়ে যদি সর্দি কাশি হয়, হাফিজ যেটা বললো তোফাইল, তাদেরকে আইসোলেট করা। তো টেস্টের পিছনে না দৌড়িয়ে, কারণ টেস্ট করলেই ইনফেকশন দেখা যায় বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু ডেথ রেট এবং আমাদের এই জিনিসগুলো আমাদের দেখার জন্য আমাদের উচিত যে আমাদেরকে জি, আসলে আমরা চাই আমাদেরকে ইনক্লুড করা।
সরকার আমাদেরকে ইনক্লুড করছেন না অফিসিয়ালি। ধন্যবাদ। আমরা যদি বিদেশি যারা ইনভলভ তাদের ইনক্লুড হই, আমরা এগুলোতে আলোকপাত করতে পারবো। প্রফেসর হাফিজ, একটু আপনি আমাদেরকে বলবেন আপনি কি মনে করছেন, একটু ছোট্ট করে জাস্ট 30 সেকেন্ডসে যদি কিছু যোগ করেন। আমার কাছে মনে হয় যে এই আগামী মার্চ এপ্রিলের আগ পর্যন্ত আমাদের করোনার সাথে এভাবেই বসবাস করতে হবে, কারণ যত ভ্যাকসিনের রিপোর্ট আমরা পাচ্ছি, ট্রায়াল আমরা থার্ড ফেজে হয়তো জুলাই শেষের দিকে যাইতে পারি, কিন্তু সাকসেসফুল ভ্যাকসিন এবং ইফেক্টিভলি পাবলিক ইউজের জন্য আমার মনে হয় না আগামী বছরের প্রথম দিকের আগে আমরা পাবো। আপনি যদি তাহলে সাক্ষাৎকার দেখেন, তাহলে কি দাঁড়াচ্ছে, মানে তাহলে পৃথিবী একটা স্বাভাবিক অবস্থায় যেতে কি পরিমাণ সময় লাগবে মনে করেন আপনি? মানে আপনি তো বলছেন যে আমার মনে হয় যে আগামী সামার পর্যন্ত আমাদের এভাবেই চলতে হবে। এবং একটা কথা আমি বলতে চাই যে অনেক কিছু আমরা আলোচনা করলাম, এই করোনা নিয়ে ভিতরেই থাকতে হবে, করোনা সম্বন্ধে আমাদের নলেজ নিতে হবে, এবং ক্লিনিক্যাল বার্ডেন হলে, কমপ্লিকেশন হলে কিভাবে আমাদের সেটা ট্যাকল করবো সেটা আমাদের জানতে হবে, এবং সমস্ত ডিসিপ্লিন গুলো মেডিসিনের একসাথে কাজ করতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে নন করোনা রোগী কিন্তু সাফার করছে বাংলাদেশে। আমরা যে গত মার্চ এপ্রিল থেকে শুরু হলো, এখন কিন্তু রেগুলার ওয়ার্ক বাংলাদেশে, এটা কিন্তু একটা বিরাট কনসার্ন, যে ধরেন হার্ট অ্যাটাকের, স্ট্রোক, এগুলো কিন্তু আমাদের হার্ট ফেলিওর, আমাদের এই ধরনের রোগীরা কিন্তু চিকিৎসা বঞ্চিত হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং তার জন্য আমাদের এই বইয়ে আমরা বলছি যে নন করোনা রোগী ইন দ্য করোনা সেটিং এ কিভাবে টেস্টিং করে আইসোলেট করে ওই একই হাসপাতালে 2 রকম চিকিৎসা দেওয়া যায়, তার জন্য হেলথ কেয়ার ওয়ার্কারদের কিভাবে অ্যাওয়ারনেস করতে হবে, প্রিপারেশন থাকতে হবে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। জি, ধন্যবাদ। কর্নেল তোফায়েল, একটু কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে শেষ করতে হবে। আমি জাস্ট একটা কমেন্ট করতে চাই। এখানে আমরা দুজন ডক্টর প্রফেসরকে দেখতে পাচ্ছি, হাফিজ ভাই এবং জিয়া ভাই। ওনারা বিদেশে থেকে করোনা যুদ্ধে, আমরা জানি জিয়া ভাই সিলেটের বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ শামসুদ্দিন, শ্রদ্ধেয় শামসুদ্দিন ডক্টর ছেলে, এবং নিজেও মুক্তিযোদ্ধা। তো উনি করোনা যুদ্ধে, এবং ডক্টর হাফিজ এই যে আমেরিকা থেকে বসে সিলেটে হসপিটাল স্থানান্তর তৈরি করা, অক্সিজেন কনসেন্ট্রেটর সাপ্লাই করা, এটা একটা ইউনিক এক্সাম্পল। এই জন্য বলতে চাই যে আমাদের দেশেও এরকম অনেক করছে, অনেকেই করছেন। সবাই মহাসমুদ্রে অনেক ঢেউয়ের তরঙ্গে উপরে উঠে, কিন্তু সেই তরঙ্গগুলা কিন্তু নিচে অনেক পানির উপর ভিত্তি করে উঠে, শূন্যের মধ্যে উঠে না। ওনারাও কিন্তু এই আমাদের অনেকের সাপোর্ট নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে কিছু করছেন। আমি বলতে চাই আমরাও সাহসিকতা নিয়ে কিছু একটা করার চেষ্টা করেছি। আমি বলতে চাই যে সবাই মিলে যদি আমরা এটাকে ফেস করি, এটার জন্য আমাদেরকে দিন কাউন্ট করতে হবে না যে আগামী ডিসেম্বরে কি চলে যাবে নাকি জুনে চলে যাবে। আমাদেরকে এই বাস্তবতা মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে। ধন্যবাদ, ধন্যবাদ। আমি সেই ইনামুল হক খান, জাস্ট 30 সেকেন্ডসে। জি, আমাদের ইন্ডাস্ট্রিটা তো অবশ্যই একটা ওয়ান অফ দা এক্সাম্পল হিসাবে রইলো, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা উই ক্যান বি লিডার। এই যে আমাদের যে সেক্টরে যে সবাই কিভাবে এই করোনা ভাইরাসকে নিয়ে আমাদের কর্মকাণ্ডটা চালু রাখতে হবে, সেটা আমরা আমাদের সেক্টরকে সবাই যদি ফলো করে, আমার মনে হয় এটা ইট উইল বি এ বিগ হেল্প। অবশ্যই আমি মনে করি যে বড় বড় ফ্যাক্টরি গুলো যাদের ক্যাপাসিটি আছে, তারা এর মাঝে পিপি এবং মাস্ক তৈরি করে এটা যদি আমাদের বিনামূল্যে আমাদের ডাক্তারকে বা ইয়েদের দিতে পারে, তাহলে আমাদের সিএসআর কার্যক্রমটা চালু হবে। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি প্রায় 14,000 পিপি তৈরি করেছি এবং 2 লক্ষ মাস্ক আমি তৈরি করেছি, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ, ইভেন রোহিঙ্গা, চিটাগাঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে, এবং প্রতিটা সিভিল সার্জনের অফিসে, এবং উপজেলা যে মেডিকেল সেন্টার গুলো আছে সেখানে আমি বিনামূল্যে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। এই কাজগুলো যদি আমরা সবাই যদি করি, যারা কিছুটা ভালো অবস্থানে আছে, আমাদের ফ্যাক্টরিতে আমরা পিপি তৈরি করতে পারি, আমরা মাস্ক তৈরি করতে পারি, আমরা 2 লেয়ার নিট ফ্যাব্রিকের মাস্ক তৈরি করতে, এবং এই মাস্কগুলো অত্যন্ত কার্যকর। আমি মনে করি যে এটা সস্তা, এবং প্রতিটা ওয়ার্কার যদি 2-3টা করে মাস্ক সঙ্গে রাখে, তাহলে কিন্তু তারা সম্পূর্ণ সারাদিন এই জিনিসটা খুব ভালোভাবে ইয়ে করতে পারবে। ধন্যবাদ মিস্টার ইনামুল হক খান, কর্নেল তোফায়েল মুস্তাফা সরওয়ার, প্রফেসর চৌধুরী হাফিজুল্লাহ আহসান এবং
প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কথা বলবার জন্য। দর্শক, আমার অতিথিরা কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে কথা বলছিলেন এবং ওনারা সবাই মিলে একমত যে এটি আসলে আমাদের সবাইকে মিলেই মোকাবেলা করতে হবে এবং এটি কবে যাবে সেই চিন্তা না করে কিভাবে এর সঙ্গে খাপ খাইয়ে আসলে আমরা আমাদের জীবন এবং জীবিকাকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো সেই চেষ্টাটা করতে হবে। এবং একটা ধারণা যেটা ওনারা দিয়েছেন, ওনারা মনে করেন যে আসলে ভ্যাকসিনের কথা অনেকেই নানা জায়গা থেকে খবর আসছে, নানান উৎসাহে হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে স্বাভাবিক হতে চাইছেন, কিন্তু ওনারা মনে করেন না যে আগামী মার্চের আগে, ফেব্রুয়ারি মার্চের আগে আসলে ভ্যাকসিনটা সবার কাছে হয়তো পৌঁছবে এবং নিশ্চিত করে যে সেটি আসলেই শেষ পর্যন্ত কার্যকর ভ্যাকসিন কিনা সেটিও নিশ্চিত হওয়া দরকার এবং আগামী সামার পর্যন্ত অন্তত এই পরিস্থিতি গোটা পৃথিবীতেই থাকবে, অর্থাৎ পৃথিবী স্বাভাবিক হতে আগামী বছরের শেষ নাগাদ গিয়ে হয়তো স্বাভাবিক হলে হতে পারে, সেরকম একটা ধারণা ওনারা করছেন। তবে মূল কথা হচ্ছে যে আসলে এর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, আতঙ্কটা না ছড়িয়ে আবার একেবারেই অতি সাহসী না হয়ে আমরা যেন যতটা নিরাপদে থাকতে পারি সেই চেষ্টাটা করতে হবে। ব্যক্তিগত সামাজিক উদ্যোগ, সামাজিক সচেতনতা এগুলো খুবই জরুরি এবং সরকারের কার্যকর পদক্ষেপ সেটিও আসলে দরকার। কারণ আমরা লক্ষ্য করেছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যে কোনো দেশের কথাই আমরা উচ্চারণ করি না কেন, কিছু ব্যতিক্রম বাদ দিয়ে সরকারগুলো আসলে জনস্বাস্থ্যের ব্যাপারে চরম ঔদাসীন্য প্রদর্শন করেছে। এখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।